শুভ সন্ধ্যা। আমাদের মিডিয়া সেলের মাননীয় কনভেনার ইতিমধ্যে পরিচয় করিয়ে দিয়েছেন সকলে, আমি আর রিপিট করছি না। আমি আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি এবং আমার পক্ষ থেকে স্বাগত জানাই। আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমটা জেনারেল, আর দ্বিতীয়টা যে প্রেসিডেন্টরা আমার পাশাপাশি আছেন গ্রেটার কাইবাটা এলাকার, কেএমজি এলাকার, এই এলাকার মানুষদের জন্য একটি বিষয় রয়েছে, সেটা আমি ওনাদের সামনে বলব। আপনারা জানেন, গতকাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সফলতম অপারেশন সিন্দুরের পরে প্রথম পশ্চিমবঙ্গ প্রদেশের আলিপুরদুয়ারে এসেছিলেন। শুধু রাজনৈতিক বক্তৃতা করতে নয়, তিনি তার আগে সরকারি প্রকল্পে কয়েকশো কোটি টাকা তিনি উন্নয়নের উপহার বাংলাকে দিয়েছেন। অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহার শহরে পাইপলাইনে রান্নার গ্যাস তার উদ্বোধন করেছেন। আমরা এই যে বিষয়টা গতকালের ছিল, মানে সভা, এই সভাতে কোচবিহার জেলা থেকে ভারতীয় জনতা পার্টির যে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা যোগদান করতে আসছিলেন, তাদের উপরে যে আক্রমণ ঘটেছে, যা সংবাদ মাধ্যমে বা বিভিন্নভাবে রাজ্যের মানুষ জানতে পারেনি, সেটা জানানোর উদ্দেশ্যই আমার আজকে এই বিন্দুটা বা এই বিষয়টি প্রথমে রাখতে চাই। আপনারা সবাই জানেন, 21শে বিধানসভা নির্বাচনের পরে কোচবিহার জেলায় সবচেয়ে বেশি অত্যাচার হয়। কোচবিহার জেলার মানুষকে পার্শ্ববর্তী আসামে গিয়ে ত্রাণ শিবির করে থাকতে হয় এবং আজকের উপরাষ্ট্রপতি তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়জি হেলিকপ্টার করে সেই শেল্টার গুলো ভিজিটও করেছিলেন, আপনারা জানেন। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে ওখানকার অত্যাচারের কথা আপনারা দেখেছেন এবং 24-এ লোকসভা নির্বাচনে কাউন্টিং হলে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে ডিএমএসপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় জোর করে সামান্য ভোটে হারিয়ে দেওয়ার পরে যে অত্যাচার ওখানে হয়েছে, তাও আপনারা দেখিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার রাস্তা হাঁটানো এবং তার শারীরিক ভাবে আক্রমণের দৃশ্য আপনারা দেখেছেন। আমার মনে আছে, আমি নিজে কোচবিহারে ত্রাণ শিবির ভিজিট করেছিলাম। প্রায় 1400 থেকে 1500 ভারতীয় জনতা পার্টির কর্মী, নেতৃত্ব, কার্যকর্তাকে ঘর ছাড়াতে হয়েছে এবং তার মা অসুস্থ শুনে একজন রাজবংশী যুবক, বিজেপির যুব মোর্চার সভাপতি, বাড়িতে দেখতে গেছিল। তৎক্ষণাৎ তার বাড়িটি ঘিরে ফেলা হয় এবং তিনি প্রাণ ভয়ে মোটরসাইকেল করে বাঁচার জন্য ছুটে আসতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তার প্রাণও যায়। অর্থাৎ কোচবিহার জেলাকে, বিশেষ করে সিতাই, শীতলকুচি, নাটাবাড়ি, মাথাভাঙার একাংশ এবং সমগ্র দিনহাটা কিভাবে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের সাহায্য নিয়ে জেহাদি জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে চলে গেছে এবং পুলিশ, জেলা শাসকের নেতৃত্বে জেলা প্রশাসন এবং তৃণমূলের চর্য করে বারে বারে আঘাত করে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, 2025 সালে রামনবমী এই প্রথমবার দিনহাটাতে করতে দেওয়া হয়। তাই সামগ্রিকভাবে এই 2-4টি লাইন বললাম পরিস্থিতিটা দেখার জন্য। ওরা ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এই লুট, সন্ত্রাস, মহিলাদের উপর অত্যাচার, ঘর ছাড়া হওয়ার ফলে সবাই ঘরে ঢুকে গেছে, আর কেউ নেই। কিন্তু মোদিজির মিটিং এ 25,000-এর বেশি
ভারতীয় জনতা পার্টির কর্মীরা কালকে বেরিয়ে পড়ে অংশগ্রহণের জন্য। পরিবেশ অর্থাৎ আইন শৃঙ্খলা ঠিক থাকলে লক্ষাধিক কর্মী বেরিয়ে পড়ত, বা অত গাড়িও আমরা দিতে পারিনি। কালকে যে আক্রমণ হয়েছে তাতে আহত হয়েছেন যারা হসপিটালাইজ হয়েছে তাদের কথা বলছি। শীতলকুচিতে টিকেন বর্মন, শীতলকুচিতে নিরঞ্জন পাল, শীতলকুচিতে রমেশ নমদাস, কোচবিহার দক্ষিণে অমৃতা কুমার দাস, কোচবিহার দক্ষিণেরই বৈদ্যনাথ বর্মন, কোচবিহার দক্ষিণের সুজয় দাস। এইভাবে দিনহাটার বিজয় দেবনাথ, ভবেশ দেবনাথ সহ প্রায় 22 জন হসপিটালে ভর্তি হয়। এবং এই ছবিগুলো দেখলে আপনি মারাত্মক ভাবে হবেন। এর বাইরেও প্রায় কারো সাইড গ্লাস, কারো লুকিং গ্লাস, কারো বোনেট, এইভাবে রুপটপ সহ নানাভাবে এই গাড়িগুলোর উপরও অত্যাচার হয়েছে। গাড়ি ভাঙার সংখ্যা হলো প্রায় হেভি ড্যামেজ 14 আর মাইনর ড্যামেজ 34 টাকায়। আমরা শুধু বারে বারে যে কথা বলছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে 2021-এর হিসাব ধরলে 2021-এ 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়। তা ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন ইলেকশন কমিশনের ব্যাপারটা আমাদের ব্যাপার নয়, বলতে পারি না। কিন্তু জুন মাস যদি এই মাস ধরে নি, শেষই হয়ে গেল আজ 30 তারিখ, তাহলে জুন মাস থেকে ফেব্রুয়ারি মাস, এই 7-8 মাস পরে নির্বাচনের বিজ্ঞপ্তি 8 মাস পরে হওয়ার কথা। তার আগে দেশের প্রধানমন্ত্রী আসছেন, সেখানে ভেঙে দাও, গুড়িয়ে দাও, হিসাব চাই, জবাব দাও, কোনো ব্যাপার নেই। সেখানে নির্বাচনী প্রতিযোগিতার বিষয় নেই। দেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ নেতা, যার নেতৃত্বে ভারতীয় আর্মি, এয়ারফোর্স, নৌসেনা, তারা দেশের শত্রুদেরকে দুর্মুষ করে দিয়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাবেন। কোচবিহার আলিপুরদুয়ারে মা বোন দিদিরা যারা রান্না করে খাওয়ান, তারা পাইপ লাইনে গ্যাস পাবেন। একটা জয়ফুল মোমেন্টের মতো, আনন্দ উৎসাহের মতো সেখানেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং এই যে 22 জনকে আহত করা হয়েছে, 34টা গাড়ি ভাঙা হয়েছে, মূলত একটি বিশেষ সম্প্রদায় যে এলাকাগুলিতে আছে, যারা তৃণমূল কংগ্রেসের অরিজিনাল ভোট ব্যাংক, যাদের ভুয়া এপিক কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশের বর্ডার কোচবিহার, পার্টিকুলারলি এইরকম 7টি-8টি জায়গায় এই ধরনের হামলা হয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে তাদের চিকিৎসার দায়িত্ব, গাড়িগুলো রিপেয়ারিং এর দায়িত্ব নিয়েছি। আমাদের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। আমরা কয়েকদিন দেখব, ব্যবস্থা না নিলে আমরা নিশ্চিতভাবে বৃহত্তর আইনি লড়াইতে যাব এবং আমাদের কর্মীদের সমূহ চিকিৎসার দায়িত্ব আমাদের নেওয়া হয়েছে। কালকে মিটিং এর পরেই জেলার বিধায়করা, জেলা সভাপতি অভিজিৎ বর্মনের নেতৃত্বে প্রত্যেকটি হসপিটাল ভিজিট করে তাদের চিকিৎসা সহ সমস্ত দায় দায়িত্ব নিয়েছি। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো, আমি বারে বারে 70-80টা জায়গার নাম বলি যেখানে গণতন্ত্রের লেশমাত্র নেই, সনাতনীদের ধর্মীয় স্বাধীনতা নেই, এবং সেখানে মহিলাদের উপরে যে কথা কাল প্রধানমন্ত্রী বলেছেন, সবচেয়ে বেশি অত্যাচার
সেখানে হয়। মাথাভাঙায় উকিল বর্মনের একটি রাজবংশী পরিবারের ছোট্ট মেয়ে, তাকে একজন জিহাদি ধর্ষণ করেছে, অত্যাচার করেছে। আপনারা জানেন 48 ঘন্টা পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ, বাধ্য হয়েছে করতে। একটা বড় অংশ এই যে সামগ্রিক চিত্র মুর্শিদাবাদ মালদার একটা অংশ, এখানে যেভাবে ডেমোগ্রাফি বদলে দিয়ে রোহিঙ্গাদের এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর যাতে যথাযথ ব্যবস্থা নেয়, তার জন্য আমরা তাদেরকেও জানাবো যাতে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনটা আসাম, কেরালা, বিহার বা অন্য রাজ্যের সঙ্গে একই পংক্তিতে না ফেলেন, যেখানে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য মার খেতে হয়, গাড়ি ভাঙচুর হয়, আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেখানে অন্য নেতৃত্ব বা আমাদের রাজ্য স্তরের কোন নেতৃত্ব, তাদের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। ওখানকার গুন্ডা তৃণমূলের নেতারা যে ভাষায় হুমকি চুমকি দেন, যে কদর্য ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেন, তাদেরকে সামনে রেখে বা স্বাভাবিক রেখে পশ্চিমবঙ্গে কখনোই অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে সব ক্ষেত্রে গণতান্ত্রিক মতামতের প্রতিফলন ঘটতে পারে না। তাই এই বিষয়টি উল্লেখ করলাম। দ্বিতীয় বিষয়, আজকে আমার সঙ্গে উত্তর কলকাতা কেএনএসডি বারাসাত ব্যারাকপুরের সভাপতি মহোদয়রা আছেন। আপনারা জানেন যে বিদ্যুতের বিল কিভাবে সরকার বাড়িয়েছে। কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটি ব্যবসায়ীদের সঙ্গে মিট করছিলেন। সেখানে একজন ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে, সম্ভবত রায়গঞ্জ শহরের কোন ব্যবসায়ী, একজন তো কোচবিহারের বলেছেন আপনারা জানেন, মিউটেশন বা ইত্যাদি ফি, আরেকজন উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, বিদ্যুতের এত বিল বাড়িয়ে দিয়েছেন, বিদ্যুতের বিল দিব কি করে আর ব্যবসা বা চালাবো কি করে। মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন যে আপনাদের এত এত দিচ্ছি, এটা কিছু করতে পারবো না। ধমক খেয়ে উনি বসে পড়েছেন গোবেচার মতো। বিদ্যুতের বিল তো আছেই, মমিনপুর ইকবালপুরের মতো, গুলশন কলোনির মতো 100টা জায়গার নাম বলে দেবো যেখানে বিল দিতে হয় না, ঢুকিয়ে চলে। ঢুকার ক্ষমতা কারণ নেই। বাম আমলে বিনোদ মেহতাকে মরতে হয়েছিল, মমতা ব্যানার্জির আমলেও মুন্না ইকবাল সরাসরি গুলি করে ওসিকে খুন করে দিয়েছিল গার্ডেন রিচে, আপনারা দেখেছেন। তাই এইসব এলাকায় কোনো লাইসেন্স লাগে না, ট্রেড লাইসেন্স লাগে না, হোল্ডিং ট্যাক্স লাগে না, বিদ্যুতের বিলও লাগে না। ব্যাপক হুটিং। গুলশন কলোনিতে যাওয়ার ক্ষমতা কারণ নেই। এরা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে, এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। আমি আপনাদেরকে, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি, বারাসাত, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা, দমদম, আমাদের রাজারহাট, গোপালপুর, পানিহাটি, বরানগর, এইসব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়েও দিয়েছে। আমি আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস, যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। ভারত সরকারের যে
বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে, যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি। তাতে খুব পরিষ্কার কথা, এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এটা লেটেস্ট 20/2/2024, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। এমনিতে তো ভয়ঙ্কর অবস্থা। ইনি যখন 11 সালে এসেছিলেন, ডোমেস্টিক 1 টাকা 80 ছিল, এখন ডোমেস্টিক সিএসসি 8 টাকা, আর WBA-CDSL হলো 7 টাকার উপরে, 6 টাকা 80, 7 টাকার কাছাকাছি। বাকি কমার্শিয়াল 12 টাকা, ইন্ডাস্ট্রিয়াল 16 টাকা। কমার্শিয়াল মানে আপনি যদি সামান্য ছোট ছোট কারখানা, কাঁসার বাসন তৈরি হতে পারে, লেদ ওয়েল্ডিং এর হতে পারে, সেখানেও কিন্তু আপনাকে কমার্শিয়াল 12 টাকা করে বিদ্যুতের ফি দিতে হয়। আমরা গ্রাহকদেরকে সচেতন করার জন্য আমি বারাসাত এবং KNSD কে দুটো গ্রাহক সভা ডাকার জন্য বলবো। তারা আলোচনা করে 1 সপ্তাহ পরে আমাকে ডেট করলে আমি নিজে থাকবো, বা অন্যরাও যারা এই সম্পর্কে জানেন তারা বলবেন। 9 তারিখে বিধানসভা অধিবেশন শুরু হবে। ভারতীয় জনতা পার্টির বিধায়করা এই বিষয়ে বিধানসভায় যদি সুযোগ পাই, কারণ প্রত্যেকটা সেশনে বিরোধী দল নেতাকে প্রথম দিনই সাসপেন্ড করে দেওয়া হয়, নইলে পশ্চিমবঙ্গের উজিরে আলা সম্রাজ্ঞী বিধানসভায় আসতে অসুবিধা হয়। অতএব আমরা আমাদের আওয়াজ তুলবো, উই রেজ আওয়ার ভয়েস। আমাদের যে প্রপার ফোরাম আছে বলবো। আমি শুধু শহরতলির জনগণকে, এখন গ্রামে যাইনি, গ্রামে গেলে তো তাড়া করবে। এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে, এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে, আবার অনেকে রিফিউজও করছে। আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি, এটা বাধ্যতামূলক নয়। আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার, আলোচনা, প্রতিবাদ, প্রয়োজনে প্রতিরোধ আমরা করব। আমরা আগে মমতা ব্যানার্জি সরকারকে বলবো, হুকিং গুলো কাটুন। আগে হুকিং গুলো কাটুন। আপনাকে জায়গা বলে দিচ্ছি, মোমিনপুর, ইকবালপুর, গার্ডেন রিচ, আরো কত জায়গা নেবেন, গুলশান কলোনি, আপনি চাইলে আরো জায়গা দিয়ে দেব। আপনি সেখানে গিয়ে আপনার তারে উপরে আরেকটা তার ছুঁড়ে দিয়ে হুকিং করে, মুর্শিদাবাদ, মালদার অনেক জায়গায় গ্রামের নাম বলে দেব, যেখানে আপনার অফিসাররা গাড়ি নিয়ে ঢুকতে ভয় পায়, পুলিশ বলে দেয় ওখানে। আমি বিজেপির পক্ষ থেকে দাবি করব, আগে হুকিং গুলো কাটুন, রেগুলারাইজ করুন। আমরা নিশ্চয়ই এই বেআইনি কাজকে সমর্থন করি না, করব না। তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে অর্থনৈতিক চেষ্টা করবেন। এই দুটো পয়েন্ট আমার ছিল। আপনাদের যদি কিছু প্রশ্ন। গতকাল একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি জারি করলেন
এসএসসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন গতকাল, এবং আজকে বিজ্ঞপ্তি এবং আজকে ওরা প্রতিবাদও জানিয়েছে জামালপুরে যেতে যাচ্ছিল তাদেরকে আবার আটক করে। আমি তো শিয়ালদাতে ছিলাম, তো আমি তো মমতা পুলিশকে আরপিএফ কে দিয়ে ঘাড় ধাক্কা মেরে শিয়ালদা স্টেশন থেকে বের করে দিলাম, মানে আরপিএফই বের করলো আমাদের প্রতিবাদে। সকাল 10টা থেকে যেটা করেছে তো দেখা যায় না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার কারণ উনি চান না এটার সমাধান হোক। উনি চাইছেন যে কোনো ভাবে 26টা পার করে দিতে নির্বাচন। তাই নোয়িং ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন। সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডাইরেকশন এসএসসির উপরে ছিল। উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি, উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি। কমপ্লিটলি 16 সালের উপরে ডাইরেকশন। উনি তার সঙ্গে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করেছেন, ফ্রেশারদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছেন এবং নানা কাণ্ড করেছেন যেগুলো ভায়োলেশন অফ দি কোর্ট, মানে কোর্ট কন্টেম্পটের জন্য ফিট কেস। এবং আমার মনে হয়েছে সি হার্টিলি ওয়ান্টস ইট। উনি হৃদয় দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যাক, উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা অমুক লইয়া তমুক লইয়া তমুক বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তারাই এসব জটিলতা করে দিয়েছে, আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম। কিন্তু মনে মনে ওনার ইচ্ছা এইরকম করে ঘন্ট পাকিয়ে তিনি যাতে নিয়োগ করতে না হয়। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি 100 পয়েন্ট রোস্টার করবেন কিভাবে? আপনার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 111টা যে অবৈধ ওবিসি করেছেন, যার মধ্যে 107টা মুসলিম কমিউনিটি বাতিল করেছেন। আপনি সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে স্টে পাননি, নতুন করে সার্ভে করার অনুমতি নিয়েছেন। 30 জুন পর্যন্ত সার্ভে হবে, নেক্সট ডেট আছে 15 জুলাই। আপনি যে বলছেন 16 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, 100 পয়েন্ট রোস্টার কি করে করবেন? 22% শিডিউল কাস্ট রিজার্ভ, 6% শিডিউল ট্রাইব রিজার্ভ, ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন, হায়ার কাস্টের জন্য বিধানসভায় বিল পাস হয়েছে, 10% তাদের জন্য রিজার্ভ। এবং আপনার তৈরি করা ওবিসি এ বি বলে কোন রাজ্যে নেই, আপনি করেছেন 17%, 10+ সাল। এই 100 পয়েন্ট রোস্টার বানাবেন কি করে? আপনার একমাত্র রাস্তা ছিল 16 সালের বিজ্ঞপ্তি, যাকে সুপ্রিম কোর্টের ডাইরেকশনে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা। আপনার পুলিশ, আপনার কর্পোরেটর মানে মেহবুব আলম সব বলে গেছেন। প্রধানমন্ত্রী যেখানে দেশ চালাচ্ছেন, 140 কোটি দেশ, উনি বিশ্বের নেতা, ওনাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কাজ করতে হয়। তিনি বলছেন পশ্চিমবঙ্গে কোর্ট চালাচ্ছে রাজ্যের সরকার এবং কোর্টকে সব ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে। আর আপনি কোর্টে বেআইনি কাজ গেলেই আপনি বাইরে সভাতে হ্যান্ড মাইকটা নিয়ে এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, এপাং ওপাং ঝপাং বলবেন। মনোজ বসে আছে, রাজীব বসে আছে, দ্বিবেদী বসে আছে, অরূপ বসে আছে, ববি বসে আছে, সিদ্দিকুল্লাহ বসে আছে, তোহা সাহেব বসে আছে। এসব বলতে থাকবেন আর বলবেন এই তো আমি দিতে গেছিলাম, সমাধান করতে গেছিলাম, করতে দিল না, এই কোর্টে চলে গেছে, এই প্রাক্তন বিচারপতির বুদ্ধিতে, এই কোর্টের লয়ারের বুদ্ধিতে, এই বিজেপি আরো সঙ্গে আপনার যার সেটিং লোক আছে তাদের বলবেন। আপনি তো চান যেখানে মাকুরা বেঁচে থাকুক,
তারা 6% হিন্দু ভোট কেটে আপনাকে 12টা সিট গিফট দিয়েছে, দমদম গিফট দিয়েছে 2,41,000 ভোট কেটে, 76,000 হেরেছি আমরা, 65,000 ব্যারাকপুর হেরেছি, 1.5 লাখ ভোট কেটেছি। বহু সিট তারা উপহার দিয়েছে, আপনি তাদেরকেও জুটবেন আমাদের সঙ্গে, দিয়ে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক করবেন। এই তো করতে গেছিলাম, করতে দিল না, করতে দিল না, আবার ফিরে এলেই হবো। 2021-এ কি বলেছিলেন? ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি কে পেয়েছে? হরিকৃষ্ণ দ্বিবেদী পেয়েছে। আইটিসিতে তার জামাই, 2টো মেয়ে, উনিও এখনো চাকরি করছে, 4টে চাকরি পেয়েছে। আপনার অ্যাডভাইসার আলাপন বাবু পেয়েছে 2টো 3টে 4টে চাকরি পেয়েছে। আপনার ধারে কাছে যারা আছে তারা পেয়েছে। পশ্চিমবাংলার সাধারণ লোকজন বেকাররা পায়নি, তাই সংখ্যাটা গিয়ে আজ 2,15,00,000 পৌঁছেছে। আমি বারে বারে বলছি বাংলার মানুষকে, বেশি সময় আর নেই, আগামী বছর মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা। একটা অযোগ্যকে বাদ দিন, বাকি সবাই যোগ্য আমি মনে করি। 11 কোটি প্রায়, একটা অযোগ্য, একটাকে বাদ দিন, স্কোপ আপনার কাছে আছে, তার নাম মমতা ব্যানার্জি। শুভেন্দুদা, গতকাল দেখলাম ছাপার অযোগ্য ভাষায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, কি পারেন উনি বলতে? হ্যাঁ, তো একই কালচার, ওখানে গেস্টোর যা কালচার, এখানে ওনার কালচার একই। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না, কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মন্ডল ভার্সেস পুলিশ নয়, মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন, যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয়, তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা, একবার নয় 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ, বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারো, পুলিশের যদি আছে পুলিশের গাড়িতে বোম মারো। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল। শুধু তাই নয়, মোহাম্মদ বাজার যে 74,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, সোফার মাই ইনফরমেশন, ওখানেও ওনার নাম আছে, কারণ ওনার সিকিউরিটি সার্কেলকে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছিল। মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে, তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল, আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন, সবাই জানে। পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো, তার যে স্কুল, তার ভালো ছাত্র, বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায়, দেখে রাখবে। তিনি বোলপুর আইসি স্ত্রী মা নয়, বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে। একটা নারীর সম্ভ্রম, তার যে নিজস্ব, তার যে
যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে, একবার নয় একাধিকবার। এই জন্য অভয়ারা বিচার পায় না। অনুব্রত মণ্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না। আগামী 9 জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে। আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব। শুভেন্দু দা, ওনাকে দিল্লি পাঠানো হয়েছে। অনুব্রত মণ্ডল's act and also now a case has been registered against him. Case registered him, but no action yet. Police, its mom, no single statement come from the police authority of Bengal. What they are doing? Please listen. The police of Bengal renamed it Mamta Police. They are now planning to suspend IC Bolpur because he recorded the voice of that culprit and delivered to Mr. Kajol Sheikh, the Sabadipati Birbhum Jila Parishad. And the Kajol Sheikh, the Sabadipati, he leaked this audio record yesterday. The police is now trying to suspend IC Bolpur. Please listen. That is the actual scenario of West Bengal. Very shameful incident. It's a humiliation, insult, and attack of every mother, sister, and daughter of Bengal. আপনি যে নোটিশ দেওয়া হয়েছে ওই অনুব্রত মণ্ডলকে আগামীকাল তলব করা হয়েছে, পাশাপাশি তিনি ওয়াই প্লাস সিকিউরিটির বাদ দিয়ে কিছু সিকিউরিটি পেতেন, সেটাকে কমানো হয়েছে। এখন জেলে থাকার কথা, তো জেলে থাকার কথা। আমি আপনাকে বলছি উনি বেল নিয়ে নেবেন। এফআইআর স্টার্ট হয়েছে বেলেবুল সেকশনে, ইতিমধ্যেই বেল নিয়ে নেবেন। উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে। আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো। কথা দিলাম আমরা। ফিরহাদ হাকিম বলছেন এটা পুচকে ঘটনা, সামান্য পুচকে ঘটনা নিয়ে সামান্য পুচকে ঘটনা নিয়ে আপনারা দিনে টাকি পাঠার কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায়। অতএব যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমণ্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে
যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও যায়। বহিষ্কার কেন করলো না? তা আমাকে বলছেন কেন? এই বিকাল থেকে দুপুর থেকে বসে থাকে, তিনটেকে বলুন না। বসছিল তো, কালকেও বসছিল, দুটো বসছিল। দ্য গ্রেট ঋতব্রত ব্যানার্জি, আর বলছি না। চরিত্রের মনুমেন্ট সব বলুন, ওদেরকে জিজ্ঞেস করুন না। দুপুর থেকে তো বলেই যাচ্ছে, আপনারা তো দেখেই যাচ্ছে, নন স্টপ বলে যাচ্ছে। গোটা পার্টিটা একটা নোংরা টাকা দিয়ে জুতোর বাড়ি মেরেছেন আপনাদের মুখে। सुमेंदुदा, कल जिस तरह से प्रधानमंत्री को लेकर मुख्यमंत्री ममता बनर्जी ने जिस तरह से कहा, आज अमृत मंडल का जो बयान है उसे किस तरह से? ये सीधा सीधा माता बहन और कन्या की अपमान है। महिला बंगाल में स्वामी विवेकानंद जी ने कुमारी पूजा चालू किया। यहाँ का हर आदमी, सब महिला को देवी दुर्गा का रूप में देखता है। ये सीधा मुंह तोड़ जवाब मिल जाएगा। जनता जनार्दन सब देख रहा है, सुन रहा है। चुनाव का माहौल बनाने का काम ईसीआई को करना पड़ेगा, गुंडागर्दी रोक देना पड़ेगा। बंगाल का जनता तैयार है। और कल जिस तरीके से ऑनरेबल प्राइम मिनिस्टर ने नारी सुरक्षा को लेकर खुलकर अलीपुरद्वार में बताया कि यहाँ भ्रष्टाचार तुष्टीकरण के साथ साथ नौकरी बेचने का साथ साथ यहाँ नारी सुरक्षा खत्म कर दिया है ममता बनर्जी की सरकार। इसलिए निर्मम बताया है सरकार। वो जो ममता बनर्जी का बात और उनका जो डिस्ट्रिक्ट लीडर का बात सेम है। ঠিক দিনের পর দিন গুড় নকুলদানা এইসব বলেছে, তারপরে প্রশ্রয় দিয়েছে সংঘ। আপনারা দায়ী তো, এত দেখান কেন? কিন্তু আমি বলছি এটা কি আপনারা দায়ী? আমি আপনারা বলবো, আপনাদেরও বাড়িতে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, দিদি আছে। যারা মহিলাদের উপরে আঙ্গুল তুলবে, এই ভাষা বলবে, তাদেরকে ব্ল্যাক আউট করুন। টিআরপির জন্য আপনারা এইসব লোককে দেখিয়ে আজকে লিডার তৈরি করেছেন। গুড় বাতাসা, চড়াম চড়াম, উন্নয়ন দাঁড়িয়েছে। 2 বছর জেলে যখন ছিল কি হয়েছিল, কি অবস্থাটা হয়েছিল? না প্রমাণিত চোর, সিকিউরিটি 200 কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমি আপিল করছি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে, একটা জায়গায় আসুন না, আমরা থামি। যারা এই ধরনের অপমান করবে, এখানে তো স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এখানেই তো কুমারী পূজা মহাষ্টমীর দিন শুরু হয়েছে। কন্যা পূজন অন্য স্টেটে চালু ছিল, গোরখপুরে তো যোগী আদিত্যনাথজি করেন নবরাত্রিতে। তো এই বাংলায় তো স্বামীজি চালু করেছেন কুমারী পুজো। এই বাংলাতে মা, বোন, দিদি, স্ত্রী, কন্যা এদেরকে আক্রমণ করবেন, যে ভাষায় কথা বলেছে, এদেরকে একদম ব্ল্যাক আউট করা উচিত। তৃণমূল করবে না, তৃণমূলের কাছে দুটো জিনিস, ও শাহজাহানকেও করবে না, অনুব্রতকেও করবে না। ওদের দুটো জিনিস চাই, 1 টাকা, 2 হচ্ছে ভোট লুট। আর এই দুটো এরা করে দেয় উইথ দ্য হেল্প অফ পুলিশ। তাই টাকা তোলা এবং ভোট লুট করার জন্য যদি কেউ দায়ী থাকে, পশ্চিমবঙ্গের পুলিশের আধিকারিকরা দায়ী, নিচের তলাকে আমি বলবো না। তারা শিক্ষকদের পেটায়, অবৈধভাবে রেল স্টেশনে ঢুকে। আর ধুলিয়ান শামশেরগঞ্জের দিন 48 ঘন্টা গর্তে ঢুকে গেছিল, পাইনি কেউ।
दादा दो सवाल हिंदी का होना है। एक जो इलेक्ट्रिक को लेकर आप बोले थे, बिजली के दरों को लेकर, वो अगर थोड़ा बिजली को लेकर नहीं, बिजली का रेट 11 साल में डोमेस्टिक बता रहा हूं 2 रुपया था, अभी 8 रुपया चल रहा है। यहां कमर तोड़ महंगाई चल रहा है बंगाल में, नौकरी नहीं है, इंडस्ट्री नहीं है, और बिजली का डोमेस्टिक रेट 4 गुना कर दिया ममता बनर्जी। अभी फोर्सफुल्ली स्मार्ट मीटर घर घर लगा रहा है। आज का पत्रकार सम्मेलन से हम लोग जो ग्रेटर कैलकाटा और प्रधानमंत्री जी का जो सौर घर स्कीम पूरा देश में चालू है, सोलर एनर्जी बंगाल में चालू नहीं करने दिया। कल ऑनरेबल प्राइम मिनिस्टर बताया किस तरीके से विश्वकर्मा योजना का 8 लाख एप्लीकेशन पेंडिंग है, आयुष्मान भारत चालू नहीं हुआ, पीएम क्रॉप इंश्योरेंस योजना चालू नहीं हुआ, किस तरीके से उजाला 3 चालू नहीं हुआ, इसमें सूर्य घर भी है। यहां एक विशेष कम्युनिटी एरिया में हुकिंग चलता है, वहां इलेक्ट्रिक का बिल देने का जरूरत नहीं है। जैसे यहां गुलशन कॉलोनी है कस्बा दिलजोला में चलता है, मोमिनपुर इकबालपुर में घुसने का कोई स्कोप नहीं है। जो इलेक्ट्रिसिटी बोर्ड का जो आपका टीम है, पुलिस लेकर भी नहीं घुस सकेगा। डीसी को मार दिया था विनोद मेहता को। और दूसरा है, ये लोग जहां मिडिल क्लास और लोअर मिडिल क्लास है, वहां ये लोग स्मार्ट मीटर जबरदस्ती लगाने का कोशिश कर रहा है। मैं एज ए लीडर ऑफ ऑपोजिशन इन प्रेजेंस ऑफ माय ऑल कॉलीग, मैं सीधा बता दिया कानून ये ऑप्शनल है, ये मैंडेटरी नहीं है। पहले सरकार हुकिंग खत्म कीजिए, उसका बाद ये सब कार्रवाई कीजिए, नहीं तो विरोध होगा। अभी अपील हो रहा है, इसका बाद विरोध होगा। माफी मांगने के लिए केवल कहा गया, अनुव्रत मंडल को तुरंत माफी मांगी, गिरफ्तारी नहीं। अनुव्रत मंडल को केवल माफी मांगने को कहा गया, कोई गिरफ्तारी हुई है? आपको मैं बता रहा हूं, वोट लूट करने का काम और सिंडिकेट तोलाबाजी का काम करता है ये लोग टीएमसी का एसेट है, मेरा बात नहीं है। ममता बनर्जी सेवरल टाइम शी टोल्ड इन फ्रंट ऑफ एवरीबॉडी, ये अनुब्रतो केष्टो हमारी पार्टी का एसेट है। इसलिए जो कर रहा है आईवास कर रहा है। हम लोग का डिमांड है तुरंत उनको पॉस्को एक्ट में अंदर डाल दिया जाए, उसको अरेस्ट होना चाहिए, उसका सिक्योरिटी क्लोज करना चाहिए, अरेस्ट कर देना चाहिए। ये लोग दूसरा हैंड आईसी बोलपुर को सस्पेंड करने का प्लानिंग कर रहा है, उसका खिलाफ ये एलिगेशन है। वो किस लिए रिपोर्ट किया, टीएमसी का दूसरा लीडर जो दूसरा गुट है काजल शेख को पास भेज दिया और काजल शेख लीक करके বিজেপি চক্রান্ত দেখতে বলছে যে এটা চক্রান্ত দেখতে আইসির সঙ্গে আর কথোপকথন হয়েছে, এটা বিজেপি পেলে কি করে চক্রান্ত? প্রথম তো কাজল শেখ লিক করেছে, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। অনেকে আমরা এসব কথা বলি না, ফালতু কথা বলি না। অনেকে দেবাশিস এরা সবাই কোর্টে গেছে তাদের পোস্টিং এর বিষয়, এবং কোর্ট বলেছে যে আপনারা মামলা করতে পারে তাদের কথা শুনে, এবং তারা সবাই মামলায় যাচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি, বাকিটা ওরা করবে। ওরা আইডিওলজিক্যালি অনেক স্ট্রং, ওরা খুব বিচারধারার উপরে থাকে, খুব স্ট্রং। একটা আন্দোলন তো খতম হয়েছে, অভয়ার আন্দোলন, ভুল রাজনীতির জন্য। তবে এই অর্ডারটা প্রতিহিংসার জন্য করেছে, এটা ঘটনা। এই প্রতিহিংসা থেকে বাঁচতে গেলে নো ভোট টু মমতা আগে বলতে হবে। একদিকে বলবো অপোজিশন, মেন অপোজিশন বিজেপি কে ঢুকতে দেবো না, বিজেপির এমপি গেলে এমএলএ গেলে গো ব্যাক করবো। অন্যদিকে অত্যাচার সরকার করবে তার সুযোগ মমতা ব্যানার্জি নিচ্ছে। আপনারাই তো সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে মমতা ব্যানার্জির বাড়িতে গেছিলেন, অভয়ের মা বাবাকে জিজ্ঞেস না করে গেছিলেন। কখনো ভাব, কখনো ঝগড়া হয় না। লড়াইটা করতে গেলে চোখে চোখ রেখে করতে হয় এবং নো সেটিং লড়াই করতে হয়। আপনাদের একজন নেতা, আমি সেদিন যখন বসছিলাম, এই পুলিশের
লাঠিচার্জের প্রতিবাদ করতে গেছিলাম, আমার সঙ্গে খারাপ কিছু করেনি। তিনি মাইকে বলছিলেন আগে কেউ অমুক তমুক। আরে ভাই, আপনারা যে মতাদর্শে বিশ্বাস করেন অপরাধ করেছেন তো আপনি বলেন কি করে? আর মমতা ব্যানার্জি জেলে গেল না এই এসএসসির জন্য, সিপিএম এর জন্য। 97 সালে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের যদি ক্লজটা না থাকতো তাহলে তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সুপার নিউমারি নিয়ে, সেটা তো সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার, সুপ্রিম কোর্ট তা রেখে দিতে গেছিল। সুপ্রিম কোর্ট তো ম্যাক্সিমাম অর্ডার হাইকোর্টে রেখে দিয়েছে, ওটা রাখতে পারলো না কেন? 97 সালে সিপিএম এ তৈরি করা এসএসসির অ্যাক্টে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের স্কোপটা রেখে গেছিলেন। আর দেবাশিস হালদার বাবু, আপনার বক্তৃতা আমি শুনেছি বসে বসে, আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে। আরে আপনিও তো এই সরকার আনার পিছনে ছিলেন, আপনি যে দল করেন 11 সালে জয়নগর কুলতুলিতে তো আমি গিয়ে প্রচার করে এসেছি আপনাদের জন্য। আমার শেষে একটা কথা বলি, অফিসিয়ালি নয়, মানে আনুষ্ঠানিক নয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন এবং মাঝে মাঝেই আসবেন, আগেও এসেছেন, একাধিকবার এসেছেন, বেলুর মঠে রাত্রি যাপনও করেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত এবং আমরা সবাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস মহিলাদের সুরক্ষার সাথে সাথে উন্নয়ন এবং বিকাশকে তিনি প্রায়োরিটি দিয়ে গেছেন এবং কিভাবে আসাম ত্রিপুরাতে উন্নয়ন হচ্ছে, এখানে উন্নয়ন হচ্ছে না। আর রেল থেকে, এয়ারপোর্ট থেকে, এইমস থেকে, জাতীয় সড়ক থেকে জমি না দিয়ে কিভাবে নন কোঅপারেশন করছে, নীতি আয়োগে মুখ্যমন্ত্রী একমাত্র না গিয়ে কিভাবে বাংলাকে পিছিয়ে দিচ্ছে, সে কথা প্রধানমন্ত্রী কাল বলে গেছেন। এটাই আমাদের সুর। করতে গিয়ে নবান্নে বসে শিশুদের বিরুদ্ধে কথা বললেন, যেটা নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা মুখর জবাব দিয়েছিল ভারত। তো এইটা এই যে মানে এই যে আক্রমণ উনি কবে বলেননি? 2019 সালে যখন অবন্তিপুরার পরে পুলওয়ামা হয়েছিল, তিনি তো নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন এভিডেন্স দিন, এভিডেন্স দিন। আর্মিদের এক্সারসাইজে ব্রিজের উপরে গাড়ি গোনে, কাউন্ট করে, যেগুলো হাই ব্রিজ আছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আমরাও অবাক হয়ে গেছিলাম। আমি কলিগ ছিলাম, ওনার জুনিয়র কলিগ ছিলাম, আমরাও অবাক হয়ে গেছিলাম। বলছে আর্মি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে, পাগল না উন্মাদ? বলছে আমি সারা রাত্রি নবান্নতে থাকবো যতক্ষণ না আর্মি বেরোচ্ছে। সারা রাত্রি নবান্ন ছিল, সকাল 9টার সময় বেরিয়ে গেছি। বিএসএফ কে ওর লোক অপর্ণা সেন, যাকে আমরা ভাতাজীবী বলি, করে বলে রেপিস্ট, বিধানসভায় বিএসএফ এর এগেন্স্টে প্রস্তাব আনে। আর পিকে সাউকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে কথা বলে উদ্ধার করে আনেন, কথা বলে মানে ওদের একজনকে আটকানো হয়েছিল রাজস্থান সীমান্তে, গিভ এন্ড টেক করেছে। যখন সহজে ছাড়ছিল না, তখন রাজস্থান সীমান্তে আপনার বিকানিরে একজন আর্মিকে, পাকিস্তানের আর্মিকে ভারত হেফাজতে নেয়, তখনই ওরা বাধ্য হয় পিকে সাউকে ছাড়তে। আর উনি বলেন আমি ছাড়িয়েছি। একটা চরম মিথ্যাবাদী, রাষ্ট্রবিরোধী, দেশের আর্মি, সিআরপিএফ, বিএসএফ, ইডি, সিবিআই, আইটি, এনআইএ, সমস্ত কেন্দ্রীয় সংস্থা যারা সংবিধানকে সামনে রেখে কাজ করেন,
তাদেরকে অপমান করা, ব্যক্তি আক্রমণ করা, এটা হচ্ছে না কালচারের মধ্যে পড়ে। কাউকে বার্তা দিতে চাইছেন উনি? না না, নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন, অহং। অ্যাপিজমেন্ট তো আছে, অ্যাপিজমেন্ট আছে বলেই তো 22 এপ্রিল 2024 রাম মন্দির উদ্বোধনের দিন, 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন আমরা আনন্দ করছি, প্রদীপ জ্বালাচ্ছি, আপনারাও করছেন। সবাই যে রাজনীতি বিজেপি করেন তা নয়, সনাতনীরা করছেন। মন্দিরে মন্দিরে ভিড়, পুজো, আলো, উৎসবের পরিবেশ, ভান্ডারা, প্রসাদ বিতরণ, কত রকম কি কাণ্ড। আর উনি পার্সার কাছে মিছিল করছেন। 66 কোটি লোক স্নান করতে যাচ্ছে, আর আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে ওটা তো মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। উনি বলছেন যে আমরা যারা বিজেপিকে ভোট দিই বা বিজেপি করি, আমাদের ধর্মের নাম হচ্ছে গন্ডা ধর্ম। 2,33,27,000 পদ্মফুলে যারা ভোট দিয়েছে, সবার ধর্ম গন্ডা ধর্ম। এর মধ্যে সনাতনীরা আছে, আদিবাসীরা আছে, 2-4 জন সংখ্যালঘু মুসলিমও থাকতে পারে। আমাদের ধর্মটার নাম হচ্ছে যে বিজেপি যারা করেন তাদের ধর্ম হচ্ছে গন্ডা ধর্ম। আমি সেই ধর্ম করি না, সরাসরি হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী অ্যাপিজমেন্ট যখন করেন এগুলো বলেন, আর এটা যেগুলো করছেন অহংবোধ থেকে করছেন। আমি প্রধানমন্ত্রী, আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব পশ্চিমবঙ্গে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। পড়বে, যে মুখ্যমন্ত্রী ঘোষণা পড়বে, সময় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন, আর নেই, আর নেই। দুটো কনভেনশন তোমরা 8 তারিখে করে দাও। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তার সাথে একটা, আর আপনার দমদমে বস্তা ফলের মধ্যে এই বিদ্যুতের বিল বৃদ্ধি এবং স্মার্ট মিটার নিয়ে বক্তা বিরোধী দল 4টের সময় 1200 করে দিক, আপনি 6টায়। হ্যাঁ, বিজেপি ইস্যুটা দিবেন, এটা স্মার্ট মিটার এবং বিদ্যুতের বিল নিয়ে। আমি আইন টাইন বলে পাবলিক সচেতন করছি। দুটো 8 তারিখ রবিবার করবো। বলছে এই যে বিজ্ঞপ্তি জারি করে, আর এখানে বিজ্ঞপ্তি জারি করে বলা হলো যে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে যাতে অভিজ্ঞতা আছে, এটা কি আদৌ করতে পারেন? মানে গোটা বিজ্ঞপ্তিটাই ভুল এবং জেনে ভুল করেছে। সিদ্ধার্থ মজুমদারকে ঘরে ঢুকিয়ে, ব্রাত্য বসু, বিনোদ কুমারকে ফ্রিজে ঢুকিয়ে নিজেটা করেছে, জেনে ভুল করেছে। আমি বললাম না কোর্ট হবে এবং কোর্ট বেআইনি কাজে বাধা দেবে, আর উনি বলবেন এই তো দেখো দিতে করতে গেছিলাম কোর্ট আটকে। আর সুপ্রিম কোর্টে বলবে কোর্ট হয়েছে, হুজুর আমাকে আর একটু সময় দেন। যেভাবে হোক পার করতে হবে এপ্রিল মাসটা। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আর না না, শেষ।